আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা গত ৫ দিন আগে রয়টার্স এর একটা ইন্টারভিউ ছিল, টেলিফোন ইন্টারভিউ। সেখানে উনি বলেছেন যে উনি ডিসেম্বরেই বাংলাদেশে আসবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন আয়নজিৎ সেন। উনি ভারতীয় নাগরিক, উনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং উনি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা টোটাল এশিয়া, সাউথ এশিয়া নিয়েই উনি গবেষণা করেন। উনাকে এনেছি আমরা। তো আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাপন ঘিরে নতুন প্রশ্ন, পুশব্যাক নাকি প্রবেশ? তো চলুন সরাসরি উনার কাছে। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? নমস্কার। এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আ জি, জি দাদা। দাদা শান্ত সেরেনিয়াবাদ নামে একজন ভদ্রলোক বাংলাদেশে থাকেন। উনি আপনাকে নমস্কার জানিয়েছেন। উনি আচ্ছা, আমাকে ওনাকে রিকোয়েস্ট আমার তরফ থেকে নমস্কার দিচ্ছি। দাদা আপনি তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রয়টার্স এ একটা ইন্টারভিউ দিয়েছেন। এবং এটাই সম্ভবত সর্বপ্রথম কোন টেলিফোন ইন্টারভিউ। এর আগে আপনি একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন বিভিন্ন সাংবাদিকদের নিয়ে দিল্লিতে। নেত্রীর একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন, আপনি নিজে দেখাও করেছেন। তো উনার এই ইন্টারভিউটাতে যেটা বললেন যে উনি ডিসেম্বরে ফিরছেন দেশে। আসলে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং হঠাৎ করে টেলিফোন ইন্টারভিউ, এতদিন শুনতাম যে মেইল ইন্টারভিউ, এখন টেলিফোন। পরবর্তীতে কি আবার ভিডিও বার্তা আসবে কিনা? যদি একটু বলতেন। আ দেখুন, আমার মনে হয় খেলাটা এগোচ্ছে। আ দ্বিতীয়ত আমার মুখের হাসিটা আশা করি মোটামুটি একটা আ ইঙ্গিত দিয়ে দেবে। আ তবে একটা জিনিস আমি এখানে বলব যে আম আ মানে কিছুটা অর্থে আ এখন উনি যেরকম প্রাথমিকভাবে ইমেইল ইন্টারভিউ দিতেন, এখন আ আ টেলিফোনে দিয়েছেন, হয়তো আ ভিডিও বার্তাও দিতে পারেন। আ মানে মানে একটু হলেও উনি কিন্তু এগোচ্ছেন এবং আমার মনে হয় যথাযথভাবে যেটা করা উচিত উনি কিন্তু সেটাই করছেন এবং করতে চলেছেন। দাদা আপনি জাস্ট কয়েকদিন আগে সম্ভবত ৭-১০ দিন আগে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে এসেছিলেন। সেখানে বক্তৃতা দিয়েছেন এবং অনেক পার্লামেন্টের মেম্বারের সাথে যোগাযোগ করেছে, কথাবার্তা হয়েছে আপনাদের মধ্যে। এই সময় কি আমাদের দেশের যে নোবেল লরিয়েট ছিলেন, যিনি ১৩০০ শিশু হত্যার দায়ে এখন যদিও দায়ী করা যায়নি, হামের শিশু। তার বিষয়ে কি কোন কথা হয়েছে বা বাংলাদেশ বিষয়ে কি কোন কথা হয়েছে আপনার? আ হ্যাঁ, বাংলাদেশ বিষয়ে তো কথা হয়েছে এবং বাংলাদেশ নিয়েই আ মানে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়েই আমার বার্তাটা ছিল ওখানে। এবং জি, জি। আমি এইটুকু বলব যে আ আমার মনে হয় যে যেটা আমি অনেক আগেও মানে অনেকবার অনেক মা চ্যানেলে আমি বলেছি যে যেরকম মনোবৃত্তিটা ইউরোপিয়ান দেশ খালি নয়, আমেরিকা, ইউরোপিয়ান দেশ সব দেশের যা ছিল শুরুতে ২৪ এর একেবারে সেই সেপ্টেম্বর, অক্টোবর ওই সময়ে, সেটা কিন্তু এখন অনেকটা বদলেছে। এবং এই যে বদলানোটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যা পরিস্থিতি ছিল তারপরে সেই ২৪ এর অগাস্টের পর থেকে এবং সেটা যেভাবে এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতিটা যেরকমভাবে কারণ এখন সেইভাবে দেখতে গেলে সব মিলিয়ে যদি দেখি, তাহলে ২৪ এর অগাস্টের সেই দিনের পর থেকে নিয়ে আজ অব্দি আমার মনে হয় সেরকমভাবে কোনো ডেভেলপমেন্টাল ইস্যু বড় করে কিন্তু বাংলাদেশে কিছু করা হয়নি। কেননা আমার মনে হয় যখন ইউনূস ছিল, তখন ইউনূস নিজের গদি সামলানোর জন্যই করেছিল, আর কিছু না। যে কোনমতে মানে যেন আমি থাকি এরকম একটা মনোবৃত্তি নিয়েই ইউনূস কাজ করছিল। এবং তারপরে ইলেকশনটা হলো কিন্তু ইলেকশনে আওয়ামী লীগ ছিল না। তাহলে তো সেই ইলেকশনটা কতটা মানে ইলেকশন বলা যেতে পারে সেটা তো আমার মনে হয় প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু আ এর মধ্যে একটা জিনিস আমি বলব যে সব মিলিয়ে দেখতে গেলে যেটা বাংলাদেশের মানে রিয়াল ডেভেলপমেন্ট বলবো যদি আমি বলি সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। কেননা আ মানে আমি কোন দলের পক্ষে কিছু বলছি না এখানে। আমি একটা সাধারণ ভারতীয় হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি সেই হিসেবে আমি যদি দেখি তাহলে আমি বলব যে আ মানে শেখ হাসিনার সময় উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় আ যেরকমভাবে আ মানে ডেভেলপমেন্ট এর কাজগুলো হচ্ছিল এবং যেরকম করে দেশটা ডেভেলপমেন্ট এর দিকে এগোচ্ছিল, আমার মনে হয় সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। এবং সেই পেছানোটার মূল কিন্তু শুরুতে আ পুরোপুরি আ ইউনূসের দ্বারাই করা। কেননা আমি যেটা বললাম, গদি সামলানোটাই তার প্রধান লক্ষ্য ছিল। আ তো সেই হিসেবেই এগিয়েছে। সুতরাং
আমার মনে হয় এটা বাংলাদেশের জনতা বুঝেছে, হয়তো তারা বলতে পারছে না, কিন্তু তাদের মনের মধ্যে এই জিনিসটা বুঝতে পারছে যে আহ, সেই সেই সময় সেই সময়ের যেরকম ভাবে দেশটা মানে এগোচ্ছিল সব দিক দিয়ে, সেটা ইকোনমিক্যালি হোক, প্রত্যেকটা দিক দিয়ে সেটা কিন্তু থমকে দাঁড়িয়েছে। এবং আমার মনে হয় সেটা মানে এখন মোটামুটি জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ ইউনিসে থাকার সময় তো অনেক পিছিয়ে গেছিল, কিন্তু তারপরেও খুব একটা রিকভারি করতে পারে। যে আমাদের একজন দর্শক লিখেছেন যে ইউরোপিয়ান পার্লামেন্টে আয়ন দাদার বক্তব্য দিয়েছেন, আমরা সেটা শুনেছি, মানে আপনার বক্তব্য শুনেছেন। হ্যাঁ দর্শক শ্রোতা মন্ডলী, একসময় 5ই আগস্টের পরে প্রথম ভারতীয় সাংবাদিক হিসেবে বাংলাদেশের কোন ইউটিউব চ্যানেল বলতে আমার চ্যানেলেই দাদা আসতেন। সপ্তাহে 2 দিন 3 দিনও এসেছেন, এমন সময়ে গিয়েছে। এরপরে দাদা তো আন্ডারকভার সাংবাদিকতা করতেন, লন্ডন থেকে উনি পুরস্কারও নিয়ে গিয়েছিলেন এবং ভারতে তো উনি সুপরিচিত, এখানে ইউরোপেও পরিচিত। তো ওনার বক্তব্যের একটা ভ্যালু আছে, এটা একটা আমাদের জন্য ভালো দিক, বাংলাদেশের জন্য। দাদা আপনি অনেকদিন ধরে জিওপলিটিক্স নিয়ে গবেষণা করছেন। আপনার একটা ছবি দেখাই দাদা। এই হচ্ছে যে একটা ছবি, এটা বাংলাদেশের। কলেমার পতাকা লেখা সাদা পতাকা, কালো পতাকা, বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটেও এটা ঝুলেছিল একসময় এবং ফাতা কমবেট নামে একটা গোষ্ঠীকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গাজবাতুল হিন্দ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 9 জন ধরা হয়েছিল। তাও ধরা হয়েছে গত 1 সপ্তাহ আগে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অতীতে যখন আওয়ামী লীগ ধরতো তখন বলা হতো যে আওয়ামী লীগ এটাকে নাটক সাজায়। ইউনূস বলেছিল যে একজন জঙ্গিও বাংলাদেশে নাই। এই জঙ্গির উৎপাত এখন কোত্থেকে আসছে? বা এই সাদা পতাকা, গাজবাতুল হিন্দ, আপনারা এটাকে কি কোনো সিকিউরিটি থ্রেট মনে করেন কিনা? একজন ভারতীয় দেখুন, হ্যাঁ, মানে ভারতীয় হিসেবে আমি এটা বলতে পারি, এই প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে এখন, এটা মানে এই অর্গানাইজেশনটা হয়তো রিসেন্টলি মানে এসেছে সামনে, কিন্তু এরকম অনেক অর্গানাইজেশন অলরেডি সেই 5ই অগস্টের পর থেকেই তারা হঠাৎ মাথা তুলে জেগেছিল। এবং তার মধ্যে কিছু পাকিস্তানের দুটি প্রধান সন্ত্রাসবাদী অর্গানাইজেশন, তারা বাংলাদেশে অলরেডি এসেছে। এবং যতদূর আমার কাছে খবর আছে, তাদের পদচিহ্ন কিন্তু এখনো বাংলাদেশের অনেক শহরেই আছে। আপনার সাউন্ডটাকে একটু সুতরাং ক্লিয়ার করা যায়? দাদা আপনার সাউন্ডটা একটু ইয়ে হচ্ছে। সম্ভবত হেডফোনের কারণে। এবার ঠিক আছে? জি, 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 জি। এবার ঠিক আছে? জি। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে সেই দিক থেকে দেখতে হলে মানে আমি যদি একটু পিছিয়ে যাই, তাহলে ওই 24শে অগস্টের ওই 5ই অগস্টের পর থেকেই কিন্তু কিছু এরকম সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা মাথা জেগে তুলেছিল বাংলাদেশে, তারা এখনো কাজ আছে। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দুটি নামকরা টেররিস্ট অর্গানাইজেশন, তারাও বাংলাদেশে তাদের পদচিহ্ন তাদের আছে, এখনো আছে। এবং এই ধরনের, যেটা আপনি ভিডিওতে দেখালেন, এই ধরনের গ্রুপ, এরা চাইছে একটা, পাবে কোনোদিনও না। কারণটা হচ্ছে যে এই ধরনের এক একটা মোটর বাইকে করে র্যালি করে এটা চাই ওটা চাই, এটা করব ওটা করব, এটা বললে তো হয় না। ভারত বসে নেই, ভারত নিজের কাজটা সুন্দর করে ভারত করছে। সবাইকে তো বলে করার কিছু দরকার নেই, যে কাজটা করার সেই কাজটা ডেফিনেটলি হচ্ছে। তো ভারত দেখছে, ডেফিনেটলি, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং আমার মনে হয় যে এই ধরনের অর্গানাইজেশন সেই অর্থে কোনোভাবেও ভারতের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। এইটুকু আমি ডেফিনেটলি বলতে পারি, এর মধ্যে কোনো সংশয় নেই। দাদা আপনার একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাই। আমি জানি না ভিডিওটা কি আপনার কোন ট্রেনিং এর চিত্র কিনা বা কিছু কিনা। আগে একটু ভিডিওটা দেখুন, তারপরে প্রশ্নটা করছি। আপনারা সবাই কেমন আছেন? সবাই জানেন শত্রুর হানাদার বাহিনী। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই। আপনারা সবাই জানেন শত্রুর হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র, সবুজ দেশের প্রাণ কেন্দ্র, খনিজ সমৃদ্ধ এলাকা রংপুরকে দখল করে নিয়েছে। এই জন্য আমাদের রক্ত এখনো টকবক করতেছে। কখন আমরা বাংলাদেশের প্রাণ কেন্দ্রকে আমরা রক্ষা করতে পারবো, শত্রু মুক্ত করতে পারবো?
কি ঠিক না? সবার মনে না? ওকে, আপনারা এখন আমার আদেশ শুনবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ সবাই গ্রহণ করবেন। এটা যদি দাদা একটা ট্রেনিং এর অংশ হয়ে থাকে বা যাই হোক জানি না, কিন্তু শত্রু রংপুর দখল করলো, যেখানে কথা হচ্ছে যে সেভেন সিস্টার দখল করে নিবে তারা। আবার এদিকে প্রপাগান্ডা চালাচ্ছে যে ভারত হয়তো আমাদের রংপুর, চট্টগ্রাম দখল করে নিবে। সেই সময় এই ভিডিও বা এই ধরনের ভিডিও করা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, এটা পুরোপুরি মানে ন্যারেটিভ চালানো যাকে বলে। আর এগুলো এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটাই বাসের মধ্যে কিছু লোক আছে যারা আহ, এই জিনিসটা মানে সন্ত্রাসবাদী। আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, জি। হ্যাঁ, তো কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী এরাই মোটামুটি এই জিনিসগুলো ন্যারেটিভ হিসেবে চালাবার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে। কিন্তু আমি যেটা আগেও বললাম যে কোনো মতেও কিন্তু এরা কখনো সাকসেসফুল হবে না, কেননা প্রাথমিকভাবে একটা জিনিস দেখতে হবে যে এরা কথা বলবে কিন্তু অ্যাকশনটা কোনোদিনও নিতে পারবে না, কেন কোনোদিন ওটা হওয়া সম্ভবও না, তাদের পক্ষে করতে কোনোদিনও করতে পারবে না। সুতরাং আর এই ধরনের ন্যারেটিভ দিয়ে যতটুকু চালাবার তারা চেষ্টা করছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আহ, আপনাকে দিচ্ছি আমি। ধরেন এই পাকিস্তান, পাকিস্তানের যেটা এই মুহূর্তের হাইকমিশন আছে ঢাকাতে, সেই পাকিস্তান হাইকমিশনের আহ, দুজন তিনজন চারজন এরকম কয়েকজন আছে যারা ভারতের বিরুদ্ধে ঠিক মানে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ যাকে বলে সেই রকম একটা ভারত বিরোধী ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করছে। কাকে দিয়ে করাচ্ছে? তারা এমন এমন লোককে দিয়ে করাচ্ছে বাংলাদেশে যারা ভারত বিরোধী, কিন্তু তাদেরকে এক একটা প্ল্যাটফর্মে এনে নানাভাবে তাদেরকে দিয়ে এগুলো বলাচ্ছে। তো এই ধরনের কাজ পুরোপুরি ন্যারেটিভের কাজ, আর কিচ্ছু নয়। এবং এই ধরনের ন্যারেটিভ কিন্তু মানে লোকে সেই অর্থে কখনো বিশ্বাসও করবে না। এবং ভারতের জন্য তো এটা কোনো প্রবলেমই নেই, কারণ ভারত এগুলো মানে খুব ইজিলি ট্যাকল করছে এবং করবে। এগুলো কোনো অসুবিধার ব্যাপার না। এগুলো সব মানে মানে এইভাবে কোনো কোনো কখনো ভারতে মানে ভারতকে কোনোভাবেও কোনো ধমকি বা কোনো একটা এরকম এই ধরনের কোনোভাবেও কিছু কখনো এরা করতে পারবে না। কারণ এগুলো সব সন্ত্রাসবাদী গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুটি দেশের গোষ্ঠী। আর কি এখন আমি আবার বলবো যে পাকিস্তান চেষ্টা করছে পুরোপুরি বাংলাদেশটাকে সেই পূর্ব পাকিস্তানের মতো একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে, যাতে একাত্তরের যেটা মানে একাত্তরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা পাঠটাকে যতটা পারে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং মানে মানুষের মাথার মধ্যে এই মানে এইভাবে জিনিসগুলো ঢোকাবার চেষ্টা করছে, এই ন্যারেটিভ গুলো চলছে। আর এগুলো এই মুহূর্তে পাকিস্তান হাইকমিশনে যারা আছে, দু তিনজন আছে, তারাই কিন্তু এই পুরো মানে পার্টটাতে প্ল্যানিং করে এগোচ্ছে। এর মধ্যে কোনো সমস্যা নেই। দাদা এই মনে হয় সম্ভবত ১৫ দিন বা ২০ দিন হবে বা ১ মাসে হতে পারে। ভারতে নিযুক্ত আপনার এই ইসরায়েলের যেই অ্যাম্বাসেডর আছেন, সম্ভবত উনি শুধু ভারতের জন্য না, উনি মনে হয় সম্ভবত দক্ষিণ এশিয়া পুরোটার জন্য। উনি বলেছিলেন যে বাংলাদেশে হামাসের সমর্থক আছে। উনি কিন্তু ক্যাম্প বলেন নাই বা প্রশিক্ষণ কেন্দ্র বলেন নাই। এর পরপরই দেখা গেল এই যে সাদা পতাকা, কালো পতাকা সে আইএস এর স্টাইল এবং এরপরে ফাতা কমরেডের এরা ধরা খাওয়া। গতকাল আবার একটা এই মাদ্রাসায়, বাচ্চাদের একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে ৫ জন শিশু আহত হয়ে হসপিটালাইজড। সবগুলো মিলে বা উনার কথা যে ইসরায়েলের যে অ্যাম্বাসেডর উনার কথা মিলে আসলে কি মনে হয় বাংলাদেশটা কি পাকিস্তানের সাথে মিলে কি আসলে জঙ্গিবাদের দিকে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় সেটাই, সেই দিকেই পাকিস্তান চেষ্টা করছে, কারণ পাকিস্তান এটা ভালো করে জানে যে কোনোভাবেও পাকিস্তান এটা ভালো করে জানে যে কোনোভাবেও বাংলাদেশকে মানে কিছু না কিছু করে বাংলাদেশের যে ভারতের প্রতি সঙ্গে যে একটা সম্পর্ক ছিল এবং দুই দেশের যে একটা সুসম্পর্ক ছিল সেটাকে কোনো যেন তেন প্রকারেণ ভাঙা। এবং এই জিনিসটা করার জন্য তারা নানাভাবে জিনিসটা চেষ্টা করছে। ১ নম্বর যেটা আমি বললাম আপনাকে, ন্যারেটিভ তৈরি করে। ২ নম্বর, এরা কিছু কিছু জায়গায় মানে এমনভাবে ভারত বিরোধী আহ, এবং মানে আওয়ামী লীগ বিরোধী তো আছেই, কিন্তু ভারত বিরোধীও সাথে সাথে এমনভাবে জিনিসটাকে তৈরি করা হচ্ছে যে মানে একটা ব্যাটল ফিল্ডে পরিণত হবে।
বাংলাদেশ এরকম এই ধরনের, কেন পাকিস্তানের তো কোনো মানে যাকে বলে যে তাদের কোনো এথিক্স নেই। সুতরাং তাদের কাজটা হচ্ছে ভারতের, আমরা ওরা জানে যে ভারতের নর্দার্ন সাইড বা ভারতের ওয়েস্টার্ন সাইডে ওরা মুখ তুলে তাকাতেও পারবে না ভারতের দিকে। সুতরাং চেষ্টাটা করবে ইস্টার্ন সাইড থেকে, কিন্তু তারা পুরোপুরি বিফল হচ্ছে। এই জন্য বিফল হবে কেননা কোনোভাবেও এরা যতই চেষ্টা করুক, ভারত জানে যে কোথায় কি করছে, কে কি করছে, সব এগুলো সব কিছু ভারতের কাছে আছে, মানে খবর হিসেবে তো আছেই, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং ভারতের সরকারের পক্ষেও আমার মনে হয় এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার। এবং পাকিস্তান এটাই চেষ্টা করবে এখন যেন তেন প্রকারের যে তাদের আধিপত্যটা অন্যভাবে বাংলাদেশের মধ্যে থাকুক, এবং বাংলাদেশটাকে মোটামুটি একটা টেরার বেড, যাকে আমরা বলি টেরার বেড হিসেবে পাকিস্তান ইউজ করবে। এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে পাকিস্তান এগোচ্ছে। বাংলাদেশের লোকেরা এটা বুঝতে পারছে না যে আজকে পাকিস্তান বলছে, হ্যাঁ ভাই মনে আছে তো সেই ৭১-এর আগে আমরা একসঙ্গে ছিলাম। এগুলো কি, এই ভাষাগুলো যেগুলো বলছে এরা, এগুলো মানে বলে না মিষ্টত্ব দিয়ে আসল কাজটা বার করা। তো ওই মিষ্টি মুখ করে কিছু বলে আসলটা হচ্ছে যে বাংলাদেশিদের, সাধারণ বাংলাদেশিদের, এদেরকে ইউজ করা, এদেরকে এইভাবে ইউজ করা যে এই জায়গাটা একটা হটবেড হয়ে দাঁড়াবে। এই যে আজকে আপনি কয়েকজন শিশু মারা গেছে সেই খবরগুলো দিলেন, এগুলো অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি একটা কথা বলবো যে এটা শুরু, এটা আপনারা ট্রেলার দেখলেন ফিল্মের, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আসল ফিল্মটাও চলে আসবে সামনে। এবং সেই ফিল্মটা গিয়ে দাঁড়াবে যখন, তখন মানে এমন অবস্থা হয়ে যেতে পারে যদি এই টেররিস্ট গ্রুপগুলো সচল ভাবে বাংলাদেশে তাদের কাজকর্ম করতে থাকে, তাহলে কিন্তু বেশি দিন নেই, দেখবেন হঠাৎ একদিন সকালে সবকিছু চেঞ্জ হয়ে গেল। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় যে মানে ভারতকে, মানে ভারতকে নয়, বিশেষ করে মানে আমি বলবো মানে বাংলাদেশি যারা আছে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলবো না, কিন্তু তাদেরকে, সাধারণ জনতাকে এই জিনিসটা বুঝতে হবে যে তারা ইউজ হচ্ছে, তাদেরকে নানাভাবে পাকিস্তান ইন্ধন দিচ্ছে, মানসিক ইন্ধন যেটা আমরা বলি, সেই মানসিক ইন্ধন দিয়ে মানে যাতে এদের রূপটা বদলানো যায়। বাংলাদেশিদের যে মানসিক রূপ, যেটা ভারতের পক্ষে বিপক্ষে যেটাই আছে, সেটাকে পুরোপুরি বিপক্ষের দিকে নিয়ে যাওয়া। এবং এটা এই জন্য করছে কারণ এইভাবে করে এটার মানে কি দাঁড়ালো, এটার মানে একটাই জিনিস দাঁড়ালো যে বাংলাদেশকে তারা ইউজ করবে অ্যাজ আ প্ল্যাটফর্ম। এটা খুবই দুঃখজনক কথা, কিন্তু আলটিমেটলি এইভাবে যদি সব চলতে থাকে, পাকিস্তান কিন্তু বাংলাদেশকে ঠিক একটা মানে ওই প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করবে ভারতের বিরুদ্ধে। এটাই তাদের লক্ষ্য, এটাই, এইভাবেই কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। কারণ রাওয়ালপিন্ডিতে বসে যারা এই কাজগুলো সামলাচ্ছে পাকিস্তানের হয়ে, তাদের কাছে প্রত্যেক সপ্তাহে একটা করে রিপোর্ট যায় যে কি কাজ আমরা বাংলাদেশে করেছি, মানে কি কাজ পাকিস্তান বাংলাদেশে করেছে, এইরকম ভাবে একটা রিপোর্ট যায়। সেই রিপোর্টটা পাকিস্তানের চিফ অফ ডিফেন্স উনিও দেখেন। এবং এইটুকু আমি বলতে পারি যে এই পুরো জিনিসটা যেটা আপনি বললেন, এটা কিন্তু একটা টেরোরিজম হটবেড হিসেবে দাঁড়াতে পারে। আর কোথায় আমরা এমন বাংলাদেশকে দেখছিলাম যেটা উন্নতির পথে চলছিল, এবং সেটা হঠাৎ যেন একটা ব্রেক লাগলো, এবং ব্রেক লেগে গাড়িটা কিন্তু ওখানে দাঁড়িয়ে নেই, গাড়িটা পিছিয়ে যাচ্ছে। এটাই বলবো। দাদা, এখন আমার আসলে আমাদের হেডলাইনের মূল প্রশ্নে আসি। এই যে আমাদের নেত্রীর দেশে ফেরা, উনি তো ডিসেম্বরে আসবেন বললেন। এমনও হতে পারে যে উনি ২০০৭ সালের মে মাসে যখন আসতে চেয়েছিলেন, ইংল্যান্ড থেকে যখন দেশে ঢুকছিলেন, তখন বাংলাদেশ থেকে সমস্ত বিমানকে বলে দেওয়া হয়েছিল যে উনাকে যাতে কোনো ফ্লাইটে না তোলে। তো তেমনি যদি উনি ঘোষণা দেন যে উনি আসবেন, তখন হয়তো বাংলাদেশ সরকার ঘোষণা দিতে পারে দিল্লিতে শেখ হাসিনা যে ফ্লাইট ধরবে সেই ফ্লাইট ঢাকায় নামতে দিব না। ওই ধরনের পরিস্থিতি যদি হয়, তখন কি উনি বর্ডার দিয়ে আসবেন কিনা, বা আন্তর্জাতিকভাবে এটা কতটুকু সম্ভব যেভাবে একজন ব্যক্তিকে ঢুকতে না দেওয়া? দেখুন, ১ নম্বর যে ভারতের বিদেশ মন্ত্রণালয় অলরেডি এটা বলেছে যে মানে ভারতের ওভারঅল এই পুরো ইস্যুটা, মানে এই ইস্যুটা বলতে
ওনার রিটার্নের কথা বলছি না, বাংলাদেশ নিয়ে, সেটাতে কোনো চেঞ্জ নেই। এবং দ্বিতীয়, যে কোনো ধরনের কোনো এক্সট্রাডিশন ম্যাটার যদি হয় এটা, তাহলে সেটা লিগালি করতে হবে, এবং এটা একটা লিগাল ইস্যু, সুতরাং সেটা লিগালি দেখা যাবে। এখন উনি যদি মানে কোনো ফ্লাইট না নিয়ে উনি যদি পদযাত্রা করে মানে বর্ডার ক্রস করার কথা ভাবছেন, বা যদি ওটাই করতে হয় শেষে গিয়ে, বা ওরকম কিছু একটা পরিস্থিতি দাঁড়ায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা ইতিহাসে কিন্তু রচিত থাকবে। এবং আরেকটা জিনিসও বলবো যে আহ, ওরা যে এখন বলছে যে নামলেই ধরবো, নামলেই জেলে ঢোকাবো, ওরা থাকবে তো ওই সময় জেলে ঢোকাবার জন্য বা ধরার জন্য? আমার এই প্রশ্নটা ওদের জন্য রইল। আশা তবে করি দাদা আমরা এত যা শুনতে পাচ্ছি, ওরা বলছে যে বিমানবন্দর দিয়ে আসতে দেওয়া হবে না, আর যদি পদযাত্রা করে যদি উনি আসার চেষ্টা করেন তাহলে তাকে পুশব্যাক করা হবে। সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? যে পুশব্যাক কিভাবে, দেখুন, কি পুশব্যাকের কি সিস্টেম? না, পুশব্যাকের দেখুন, এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি যে পুশব্যাকের পার্টে এখন উনি যদি মানে বাই ফুট, অন ফুট যদি বর্ডার ক্রস করতে চান বিমানে না এসে, এবং সেখানে যদি বলা হয় না আপনি, কিন্তু মজার ব্যাপার যে অনেকে বাংলাদেশ থেকে বলেছে যে না না, উনি আসুন, উনি আসুন, উনি আসলেই আমরা জেলে পুরবো। তার মানেটা কি? একদিকে বলা হচ্ছে উনি আসুক, উনি আসবেন, তারপরে আমরা ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেব। আর অন্যদিকে বলা হচ্ছে যে আহ, ওনাকে ঢুকতেই দেব না। আরে, স্ট্যান্ডটা আগে ক্লিয়ার করো, আগে নিজেদের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করো, কি করবে কি করবে না। একজন বলছে ঢুকতে দেব না, আরেকজন বলছে আসুক আসুক আসুক, আসলেই আমরা গ্রেফতার করবো। ওরা দুটো জিনিস কেন হবে? যে কোনো একটাতে আসুক, মানে একটা যে কোনো হতে পারে। তার মানে যেটা আমি বললাম যে দুজনে ওই দুটো, মানে ওদের দুজনের মধ্যেও একটা মতভেদ আছে যে মানে কি রকম ভাবে কি হচ্ছে আর কি, পুরো জিনিসটা। সুতরাং আমার মনে হয় সেই দিক থেকে দেখতে গেলে আহ, আমি এটুকু বলবো যে আমার মন বলছে, এটা আমি একদম ব্যক্তিগতভাবে কথাটা বলছি, আমার মন বলছে এই বছরের শেষে কিছু বাজি পটকা ফুটতে পারে, এবং আহ, আশা করা যায় যে বাংলাদেশে আবার কিছু একটা হয়তো ঘটতে পারে। আমি কি কি বিষয় কি নিয়ে এর মধ্যে আমি একেবারে ঢুকবো না, কিন্তু আহ, হয়তো কিছু হতেও পারে। তবে আহ, আমার মনে হয় যে আহ, আপনাদের নেত্রী যেভাবেই মানে উনি ফ্লাইটে আসবেন কি উনি অন ফুট ক্রস করবেন বর্ডার, সেটা সেটা আমি জানি না, সেটা ওনার ব্যক্তিগত ডিসিশন হবে। কিন্তু আহ, অন্য দিক থেকে যে ওরা ফ্লাইটটাকে যদি নামতে না দেয়, আর যদি বাংলাদেশে ঢুকতে না দেয়, ভেতরে নিজের দেশের ভেতরে যদি তার ওনাকে ঢুকতে না দিতে হয়, দেওয়া হয়, তাহলে সেটা আহ, এটা তো বিশ্বের সামনে চলে আসলো যে আপনারা এতদিন ধরে একটা কেস করেছেন, কেস করে বলেছেন উনি এই দোষী ওই দোষী, এই করেছেন ওই করেছেন, এই এত কিছু। যখন উনি ফেরত আসছেন দেশে, আসতে চাইছেন এবং আসার চেষ্টা করছেন, তখন যদি ওনাকে আটকানো হয়, তাহলে মানে কি হলো এত সময় টাকা সব নষ্ট করে একটা কেস করে এত কিছু করে, তাই না? সুতরাং মানে আমি এক নম্বর এটা, এবং দ্বিতীয় আমার মনে হয় যেটা আমি আগেও বলছি যে ওই অবস্থা যদি মানে আসে যে উনি যাচ্ছেন, আমার মনে হয় উনি প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশে ঢুকবেন না, পরিস্থিতিটা কিন্তু অনুকূল থাকবে বলে এটা আমার ব্যক্তিগত মতামত। তবে দাদা এখানে দেখ, আবার ওরা বলছে, বিএনপির কিছু কিছু মন্ত্রী অলরেডি বলা শুরু করছেন যে শেখ হাসিনা এইভাবে তো আসতে পারবেন না, ওনাকে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দিতে হবে। আমার প্রশ্ন, আপনি নিজেও তো দেখা করছেন, শেখ হাসিনা কি বন্দি নাকি? একেবারেই নয়, উনি অ্যাজ আ গেস্ট এখানে পুরো আমাদের ভারতের গেস্ট হিসেবে আছেন, এবং যথাযথ ভাবে ভালো আছেন। এবং এইরকম একটা অবস্থায় উনি তো কোনো আহ, মানে বন্দি হিসেবে দেশে আসেননি আমাদের এখানে, এবং বন্দি হিসেবে যাবেনও না। আর যদি চেষ্টা করা হয় যে এক্সট্রাডিশন কিছু করে করানো, সেটা একটা বিশাল লিগ্যাল প্রসেস, এবং সেটা আন্তর্জাতিক লিগ্যাল প্রসেস হিসেবে হবে। কিন্তু ওই আমি আবার বলবো, ওই অবধি আমার মনে হয় গড়াবেই না। কেননা আহ, আমার মন বলছে মানে
যেটাকে আমি একদম পার্সোনাল কমেন্ট হিসেবে জিনিসটা বলতে চাই, আমি আবার এই জিনিসটা বলবো যে আহ, অবস্থাটা কিন্তু ওই সময় প্রতিকূল হবে না যতটা এখন ভাবা হচ্ছে। কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। দুজন ভদ্রলোক ফ্লাইটে উঠেছিলেন 2-3 দিন আগেই, ঢাকা থেকে বিদেশের জন্য রওনা হয়েছে। কোন দেশে গেছেন আমি জানি না, তবে বিদেশের জন্য গেছেন। ফ্লাইট থেকে একজন বলেছেন যাওয়ার সময়, নিজে একটা ভিডিও করেছেন, সেই ভিডিওতে বলেছেন যে আমি রাজাকার, আমি ফেরত যাচ্ছি, আবার বোধহয় কিছু একটা, আবার সংকেত আসছে, কিছু একটা হয়তো হতে পারে। এখন মানে আমি বলবো ওনার ওনার দূরদর্শিতা যে এতটাই বেশি যে উনি ফ্লাইট নিয়ে বিদেশ পাড়ি দিয়ে দিলেন এটা ভেবে যে আহ, হাসিনা ম্যাডাম ফিরবেন, এই খবরটা শুনে উনি দেশ থেকে চলে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এগুলো আমার মনে হয় অ্যানালিসিস করার থেকে বেশি যেই ঘটনাগুলো ঘটছে বা যেই ধরনের আমরা জিনিস দেখতে পাচ্ছি সেইগুলো যদি একটু কেয়ারফুলি দেখেন তাহলে কিন্তু জিনিসটা একটা আঁচ পেয়ে যাবেন। এবং আমার মনে হয় যে কিছু একটা ঘটবে, এর মধ্যে কোনো সংশয় নেই। তবে সেটা কি হতে পারে কি না হতে পারে সেই বিষয়ে আমি এখনই, এটা তো বলা সম্ভব নয়। এটা যখন সময়টা আসবে তখন আপনারা এই জিনিসটা সবাই দেখতে পাবে, পুরো দুনিয়ায় দেখতে পাবে এটা। সুতরাং দাদা, দেখা যাক। হ্যাঁ বলুন। গত আমার লাস্ট প্রশ্ন এটা আপনাকে ছেড়ে দিব আমি। গত ৬ মাস থেকে ৮ মাসের ভিতরে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলেন। অনেকের সাথে কথা বলেছেন, অনেক সিনিয়র আপনার সিকিউরিটি প্রোফাইলের লোকজনের সাথে আপনি কথা বলেছেন। আপনি জিওপলিটিক্স এ গবেষণা করছেন প্রতিনিয়ত। আপনি শুধু আমাকে একটা জিনিস জানান যে শেখ হাসিনাকে যেভাবে আমাদের দেশ থেকে মৌলবাদী কায়দায় তাড়ানো হইল, এরপরে ইউনূস গভর্নমেন্ট আমেরিকার সহযোগিতায় হোক আর যেভাবে হোক সে দখল করলো। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলার রায় হলো, ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো, সব রেডি। এরপরও একজন মহিলা উনি বলছেন যে আমি দেশে ঢুকবো। এই পরিস্থিতি পৃথিবীর আর কতটা দেশে এরকম দেখা গেছে? এই সৎসাহস আমি দেখানো। হ্যাঁ, মানে এই সাহস আমি মনে হয় মানে দক্ষিণ এশিয়া তো হয়নি কখনো, কারণ এরকম মানে মানে এই ধরনের একটা স্টেটমেন্ট, এবং উনি যে আহ, আসার জন্য বলছেন যে উনি ফিরবেন দেশে, এইরকম একটা প্রতিকূল অবস্থায় যে স্থিতি এখন আছে, উনি যদি ফেরেন, আর তার উপরে ওনার পার্টি আওয়ামী লীগ এখন একটা পার্টি হিসেবেও গণ্য করা হয় না বাংলাদেশে। সুতরাং এই অবস্থায় উনি যে ফিরতে চাইছেন এটা নিজেই কিন্তু উনি একটা মানে ইতিহাস তৈরি করে দিচ্ছেন। এবং আমি যেটা বললাম যে যদি উনি ফেরেন, বিশেষ করে যদি উনি মানে হেঁটে ফেরেন, পায়ে হেঁটে যদি ঢোকেন দেশে, দেখবেন ওই দিন এমন মানে পুরো দুনিয়া কিন্তু, মানে দুনিয়ার প্রেস যাকে বলে সেই প্রেস কিন্তু কভার করবে, এবং এটি একটি মানে ইতিহাসের পাতায় একটি বড় আমার মনে হয় অধ্যায় হিসেবে কিন্তু থাকবে। তবে এখনো সময় আছে, দেখা যাক এর মধ্যে আরো কিছু কি হয় না হয়। তবে আমি জানা মতে বাংলাদেশের ভেতরের যা পরিস্থিতি এই মুহূর্তে সেটা খুব একটা হয়তো ভালো নয়, কারণ অনেক আমি আন্দোলন দেখতে পাচ্ছি, আহ, অনেক ধরনের ছাত্র থেকে শুরু করে নানা দিকে আন্দোলন চলছে। এখন সেটা বাংলাদেশ সরকার কি করছে না করছে সেই বিষয়ে আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আপনি যদি জিনিসটা জাস্ট জাস্ট একবার 1 মিনিটের জন্য যারা আজকে এই প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে একবার একটু ফ্ল্যাশব্যাক করে সেই অগাস্টের 5-এর পর থেকে নিয়ে আজ অব্দি জাস্ট একটু চোখটা বন্ধ করে ভাবুন দেশটা কোন দিকে গেছে এবং কিভাবে গেছে। উত্তরটা কিন্তু আমি দেব না, আমি একজন ভারতীয়, উত্তরটা আপনারা দেবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটাতে আমি বলার কেউ নয়। এটা আমার মনে হয় যারা দেখছেন তারাই এই উত্তরটা দিতে পারে। দাদা, একজন দর্শক একটা কমেন্টস করেছে যার কারণে আমি একটু নিতে হলো আপনার। আজ হ্যাঁ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা বলেছেন। এই বিষয়ে একটু বিস্তারিত যদি বলতেন কৃতজ্ঞ থাকবো। মানে উনি জানতে আমি চেয়েছেন যে ওটাই, এই বিষয়টা আপনারা জানেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই আমি তো বললাম যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফ থেকে আহ, আহ, এটা বলা হয়েছে যে
কোনো ধরনের কোনো এক্সট্রাডিশন, যেটা আমি বললাম, এটা একটা লিগ্যাল ইস্যু, এবং লিগ্যাল ইস্যুটা সেইভাবেই অ্যাকর্ডিংলি ডিল করা হবে। এটাই 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 ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে মানে ভারতের তরফ থেকে ভারত যেটা অ্যাপ্রোচ, এই পার্টিকুলার জিনিসটা নিয়ে যেই অ্যাপ্রোচটা ভারত সরকারের, সেটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ হয়। সুতরাং আমার মনে হয় এটা পুরোপুরি একটা মানে ক্লিয়ার করে দিচ্ছে জিনিসটাকে, যে সামহাউ মানে ভারত নিজের পজিশনটা কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে আজকে। এবং আমার মনে হয় এটা, আমি এই জিনিসটা নিয়ে যখন আপনি প্রশ্নটা করলেন, আমি ওই সেই এক্সট্রাডিশন ইস্যুটা যেটা ভারত সরকারের তরফ থেকে আজকে বলা হয়েছে, সেটাই সিম্পল স্টেটমেন্ট একেবারে, যে কোনো ধরনের কোনো এক্সট্রাডিশন রিকোয়েস্ট একটা লিগ্যাল ইস্যু, এবং সেটা সেইভাবেই ডিল হবে। এবং ভারতের তরফ থেকে কোনো অ্যাপ্রোচে, সেই ম্যাটারের অ্যাপ্রোচে কোনো চেঞ্জ নেই। সুতরাং মানে এটা এটা ভারতের তরফ থেকে এই জিনিসটাই জানানো হচ্ছে। ধন্যবাদ দাদা আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনি এতক্ষণ থেকে আমাদের প্রোগ্রামটি দেখেছেন। তো আমরা আজকে প্রোগ্রামটি এখানে শেষ করছি। আমরা আপডেট হতে থাকবে প্রতিদিন। আমাদের দেশের রাজনীতিবিদরা যেমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে কন্টিনিউয়াস, তেমনি আমরাও প্রতিদিন একটা না একটা ইস্যু পেয়েই যাব। তো সামনে আবার কোনো ইস্যুতে দাদাকে নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নমস্কার দাদা আপনাকে।